স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চয় মজুমদার। যাচ্ছি পুরো সংবাদে। সারা দেশে করোনা সংক্রমণের কারণে সবচেয়ে চাপে আছে স্বাস্থ্য খাত। তাই প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটে গত বছরের চেয়ে 15,295 কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে এই খাতে। মোট বরাদ্দ 41,027 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পাচ্ছে 29,247 কোটি টাকা। আর করোনা মোকাবিলায় বিশেষ বরাদ্দ প্রায় 12,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় করোনা মহামারীর কারণে এবার সবার আগ্রহের কেন্দ্রে স্বাস্থ্য খাত। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বড় অংশ জুড়েও ছিল করোনা। যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে কারণে স্বাস্থ্য খাত শক্তিশালী করতে নিয়মিত বরাদ্দের পাশাপাশি বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। 2020-21 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের নানা বিভাগে বরাদ্দ দেয়া হচ্ছে 29,247 কোটি টাকা। গতবার যা ছিল 25,732 কোটি টাকা। করোনা মোকাবিলায় আলাদা বরাদ্দ 11,780 কোটি টাকা যোগ করলে এ সংখ্যা মোট বাজেটের 7.2 ভাগ। করোনা মোকাবিলায় যে কোনো জরুরি চাহিদা মেটাতে থোক বরাদ্দ 10,000 কোটি টাকা। স্বাস্থ্যকর্মীদের সম্মানী হিসেবে দেয়া হবে 850 কোটি টাকা। এছাড়া নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি খাতের সমন্বিত গবেষণার জন্য 100 কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। করোনা মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শক্তিশালী করতে হবে স্বাস্থ্য খাতকে। দেশের প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করতে হবে সুচিকিৎসা। তবে বিশ্লেষকেরা বলছেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই চলবে না, এর বাস্তবায়নেও নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় অর্থনৈতিক ঝুঁকির মধ্যে থাকা মানুষের সামাজিক সুরক্ষায় নতুন বাজেটে বরাদ্দ বাড়ছে 21,000 কোটি টাকারও বেশি। আসছে অর্থ বছরে সামাজিক সুরক্ষায় বরাদ্দ প্রস্তাব 95,574 কোটি টাকা, যা বাজেটের প্রায় 17 ভাগ। করোনার কারণে কর্মহীনদের পাশাপাশি এর সুফল পাবেন বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিরা। করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় পড়েছেন অনেকে। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে একটা বড় অংশের জনগোষ্ঠী। এই অবস্থায় 2020-21 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিয়েছে সরকারও। বরাদ্দ দেয়া হচ্ছে প্রায় 95,574 কোটি টাকা। 2019-20 অর্থ বছরেও সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল 81,865 কোটি টাকা। এরই মধ্যে করোনার কারণে বিপুল সংখ্যক মানুষকে নানাভাবে সহায়তা দিয়েছে সরকার। তবে সংকট কাটেনি এখনো। তাই সামনের দিনগুলোতেও সরকারকে পাশে চায় বিপাকে পড়া মানুষ। আমরা গরিব মানুষ, আমরা বাজেট বুঝি না, বুঝছেন। আমরা চাই যে আমাদের কর্মক্ষমতা বাড়ুক। ইনকাম নাই, অনেকে চাকরি বাকরি নাই, এবং বর্তমানে যেসব আসতেছে ইনকাম সব বন্ধ হয়ে গেছে। মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার যে বরাদ্দ দিয়ে থাকে প্রত্যেক বছর বাজেটে, সে বরাদ্দটা যাতে করে যথাযথ খাতে ব্যবহার হয়। 2020-21 অর্থ বছরে 100 উপজেলায় নতুন করে বয়স্ক ভাতার আওতায় আসছে 5 লাখ মানুষ। আর নতুন করে ভাতার আওতায় আসছে 3,50,000 স্বামী পরিত্যক্ত মহিলা। নতুন করে সহায়তার আওতায় আসছে 2,55,000 প্রতিবন্ধীও। তবে দরিদ্র মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্যক্রম, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, ক্যান্সার ও লিভার সিরোসিস রোগীদের সহায়তা সহ চা শ্রমিকদের জন্য কর্মসূচি অব্যাহত থাকছে। নতুন দরিদ্রদেরকে কিভাবে সামাজিক নিরাপত্তা খাতে দিয়ে আসা হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শহরাঞ্চলের বস্তিবাসীদের জন্য কিছু যদি প্রকল্প বা কিছু বরাদ্দ থাকে তাহলে সেটা অত্যন্ত লাভজনক হবে। 2020-21 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হচ্ছে জিডিপির 3.01%। 2019-20 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল জিডিপির 2.58%। মানব সম্পদ উন্নয়নে প্রতি বছরই বাজেটে একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ রাখা হয়। করোনার এই সময়ে বেশিরভাগ মানুষ বেকার হয়ে পড়ায় এই বরাদ্দের পরিমাণ বেড়েছে। তবে এই বরাদ্দের টাকা কতটা মানুষের উন্নয়নে ব্যয় হয় তা নিয়ে রয়েছে প্রশ্ন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বৃহস্পতিবার 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট বাস্তবায়নে সামান্য কিছু অনুদান ছাড়া বাকি পুরোটাই মেটানো হবে জনগণের করের টাকায়। মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে এই বছরের বাজেট শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। রহমানির রহিম।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টালমাটাল দেশের অর্থনীতি। এমন প্রতিকূল পরিবেশের মধ্যে বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মাননীয় স্পিকার, আমি আহম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী। আগামী এক বছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থমন্ত্রী 5,68,000 কোটি টাকা খরচের একটি পরিকল্পনা সংসদে পেশ করেছেন। এই অঙ্ক বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 13.24% বেশি। বাজেটের অঙ্ক মেলাতে গিয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য বেঁধে দিলেন অর্থমন্ত্রী। যে ঘাটতি রেখে সরকার নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করেছে তা পূরণ করতে হবে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করে। সেজন্য অভ্যন্তরীণ খাত থেকে 1,09,983 কোটি টাকা ঋণ করার পরিকল্পনা নতুন বাজেটে। আগের বারের মতো 8.2% প্রবৃদ্ধির লক্ষ্য ধরে নতুন অর্থবছর শুরু করতে চান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি আটকে রাখতে চান 5.4%। আর যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করি। কোভিড-19 সংকটের এই সময়ে 2020-21 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষকের ক্ষতি পোষাতে আগামীতে কৃষি খাতের ভর্তুকির পরিমাণ বেড়েছে। 2021 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাঠামো নতুন অর্থবছরে উন্নয়ন বরাদ্দের পরিমাণ খুব বেশি বাড়ানো হয়নি। সব মিলে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,05,145 কোটি টাকা। করোনাকালীন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ নানা কারণে ভর্তুকির চাপ বেড়েছে সরকারের। তাই সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বড় আকারের বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন এ বাজেট বাস্তবায়নে অর্থের জোগান নিশ্চিত করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের সেবার বিপরীতে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ প্রস্তাব কার্যকর হলে 100 টাকা রিচার্জে সরকারি কোষাগারে কর হিসেবে যাবে 25 টাকার কিছু বেশি। প্রথমবার মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয় 2015-16 অর্থবছরের বাজেটে। তখন 5% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব হলেও পরে তা 3%-এ নামিয়ে আনা হয়। বিদায়ী অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করে সরকার। এবার নতুন বাজেটে তা বাড়িয়ে 15% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমাদের গ্রাহকরা ইতিমধ্যেই উচ্চ করের বোঝা বহন করে টেলিকম সেবা গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে অতিরিক্ত 5% সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলে তা স্বল্প আয়ের গ্রাহকদের বেশি প্রভাব ফেলবে। ইন্টারনেটের ব্যবহারকারীদের উপর করোনা মহামারীর অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা করে সরকারের কাছে আমরা ইন্টারনেটের উপর ভ্যাট পুরোটাই প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এতে মোবাইল ফোন সেবায় 15% ভ্যাট এবং 1% সারচার্জ, 15% সম্পূরক শুল্ক এবং সব মিলে মোট কর দাঁড়াবে 33.25%। এর মানে সম্পূরক শুল্ক 5% বাড়লে মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি 100 টাকার সেবা নিতে চান তাহলে 75 টাকার সেবা পাবেন। বাকি 25 টাকা যাবে সরকারের কোষাগারে। এতদিন তা ছিল 22 টাকার মতো। শীর্ষ 2 মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির হিসেবে তাদের মোট রাজস্ব আয়ের 53-56% সরকারের কোষাগারে নানা কর, ফি বা মাসুল হিসেবে চলে যায়। দেশে মার্চ শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা 16,53,00,000-এর বেশি। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবারই বাজেটে কিছু পণ্যের দাম কমে, কিছু পণ্যের বাড়ে। তবে এবার সাধারণের জন্য স্বস্তির খবর। দাম কমানোর তালিকাই বড়। করোনা মোকাবেলায় মাস্ক, পিপিই সহ সুরক্ষা সামগ্রী এবং ওষুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া কমছে কৃষি যন্ত্রপাতি ও স্বর্ণের দাম। তবে বাড়ছে তামাকজাত পণ্য, আমদানি করা খাদ্য এবং প্রসাধনের। করোনার আঘাতে নিম্নমুখী দেশের অর্থনীতির সব সূচক উৎপাদন, আমদানি, রপ্তানি সহ বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণে জাতীয় সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে করোনা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত এই বাজেটে করোনা সামগ্রীর আমদানি এবং উৎপাদন পর্যায়ে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে পিপিই, মাস্ক সহ করোনা রোধে ব্যবহার করা এসব সামগ্রীর দাম কমবে। এছাড়া আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর স্থাপনেও কর সুবিধা দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদন হওয়া মোবাইলের ক্ষেত্রে 5 ভাগ মূসক দেওয়ার ক্ষেত্রে 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তাই অভ্যন্তরীণভাবে উৎপাদন হওয়া এসব মোবাইল ফোনের দাম বাড়ছে না।
করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে, তাই এবারের বাজেটে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যারা স্বর্ণ কিনতে চান এবারের বাজেটে তাদের জন্য আছে সুখবর, কারণ এসব স্বর্ণ আমদানিতে 15% মূসক পুরোপুরি অব্যাহতি প্রস্তাব করা হয়েছে, তাই স্বর্ণ অলংকারের দাম কমতে পারে। করোনার কারণে ডিটারজেন্টের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তাই এসব ডিটারজেন্ট তৈরির কাঁচামালে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এজন্য সব ধরনের ডিটারজেন্টের দাম কমতে যাচ্ছে। এবারের বাজেটে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জন্য আছে দুঃসংবাদ, কারণ কার এবং জিপ নিবন্ধনে 10% থেকে বাড়িয়ে সম্পূরক শুল্ক করা হয়েছে 15%, তাই এসব ব্যক্তিগত গাড়ি ব্যবহার খরচ বাড়ছে। প্রসাধনীর ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে, ফলে অতি শয্যায় যারা আগ্রহী তাদের খরচ বাড়বে। বরাবরের মতো এবারের বাজেটে ধূমপায়ীদের জন্য কোনো সুখবর নেই, কারণ এসব সিগারেট এবং বিড়ির ক্ষেত্রে বাড়তি কর আরোপ করা হচ্ছে। অন্যদিকে অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে বেশি কর দিতে হবে, 10 লাখ টাকার বেশি থাকলে দিতে হবে 3000 টাকা আবগারি শুল্ক, আর 5 কোটি টাকার বেশি থাকলে 25,000 থেকে বাড়িয়ে 40,000 টাকা আবগারি শুল্ক করার প্রস্তাব করা হয়েছে। করোনার কারণে এবারে সীমিত আকারে বসে বাজেট অধিবেশন। কোরাম পূরণ করতে এই অধিবেশনে অংশগ্রহণ করেন 82 জন সংসদ সদস্য। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও এর বেশিরভাগ অর্থই ব্যয় হবে বেতন ভাতা বাবদ, বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে মানসম্মত শিক্ষা নিশ্চিত, গবেষণায় এবং কারিগরি শিক্ষার উন্নয়নের অর্থ বরাদ্দ বাড়াতে হবে। সেই সাথে করোনার সময়ে ডিজিটাল মাধ্যমে ক্লাসের জন্য আলাদা বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ইউনেস্কোর সনদ অনুযায়ী শিক্ষায় জাতীয় বাজেটের ন্যূনতম 20% এবং মোট জিডিপির ন্যূনতম 6% বরাদ্দের শর্ত উল্লেখ রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত জিডিপির 3.8, নেপাল 3.7 ও শ্রীলঙ্কা 3.6% শিক্ষা খাতে ব্যয় করে। বাংলাদেশে এবার শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2.09%। শিক্ষা গবেষকরা বলছেন, করোনার এই পরিস্থিতিতে দেখা যায় দেশের গবেষণা খাত কতটা ভঙ্গুর। অল্প কিছু গবেষণা হলেও টাকার জন্য বড় কোনো গবেষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয়গুলো। এই অবস্থায় এবার গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি গবেষকদের। বাংলাদেশের বাস্তবতার নিরিখে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। চাইলেও আমরা অধিক পরিমাণ অর্থের ব্যয় এখন করতে পারি না। সারা বিশ্বে এখন গবেষণা হলে আপনি অর্থ ব্যয় করবেন, আপনি আউটপুট পাবেন। তো সেই দিকটা আমাদের আস্তে আস্তে মনোযোগী হতে হবে। আমি মনে করি রিসার্চে অর্থ বরাদ্দের একটা বড় ইস্যু রয়েছে। করোনার প্রভাবে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে আলাদা পরিকল্পনা থাকতে হবে। এজন্য আলাদা বরাদ্দের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। স্কুলটা তাদের জন্য আনন্দদায়ক হচ্ছে কিনা, এফেক্টিভ হচ্ছে কিনা, তো এখন এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনোযোগ দেওয়া লাগবে। তো আমরা দেখা যাচ্ছে যে স্কুল আনন্দদায়ক হওয়ার জন্য যে কয়েকটা জিনিস দরকার, এর মধ্যে একজন হলো শিক্ষক, আমরা শিক্ষাক্রম, তারপর হলো যে স্কুল এনভায়রনমেন্ট, ক্লাইমেট, এই জায়গাগুলোকে ডেভেলপ করা লাগবে। বেকারত্বের হার কমাতে হলে সবচেয়ে বেশি জরুরি কারিগরি শিক্ষায় জোর দেয়া, কিন্তু এবারের বাজেটেও এ খাতের বরাদ্দ পর্যাপ্ত না বলছেন গবেষকরা। টেকনিক্যাল এডুকেশনে যদি আপনি হাতে কলমে শিখে ট্রেনিং দিয়ে যদি ওনাদেরকে মার্কেটের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত করে তুলতে পারেন, সার্টিফিকেট বেসড শিক্ষা ব্যবস্থার সামনের দিকে আস্তে আস্তে আসলে এটার গুরুত্ব কমে যাবে। সেই সাথে শিক্ষার উন্নয়নে যে অর্থ বরাদ্দ হচ্ছে তার স্বচ্ছ ব্যবহারও নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ আসছে। অতিরিক্ত 10% কর দিয়েই বিনিয়োগ করা যাবে কয়েকটি নির্ধারিত খাতে। এছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের খাতও বাড়ছে। 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় মূলধারার অর্থনীতিতে অর্থ প্রবাহ বাড়াতে 2020-21 অর্থবছরের বাজেটে শর্ত সাপেক্ষে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেটে আয়কর অধ্যাদেশ, আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়। চলতি অর্থবছরে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল ও আবাসন খাতে বিনিয়োগের সুযোগ থাকলেও আসছে অর্থবছরে সুযোগ দেয়া হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগের।
এছাড়া ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্রের অপ্রদর্শিত অর্থ অতিরিক্ত কর দিয়ে বৈধ করা যাবে। 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত অতিরিক্ত 10% কর প্রদান করলে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তবে শর্ত হচ্ছে বিনিয়োগকৃত অর্থ 3 বছরের আগে উত্তোলন করা যাবে না। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে রিহ্যাবের যে প্রায় 211টি সাব সেক্টর আছে, যেমন রড, সিমেন্ট শহর, এদের সকলের কিন্তু কার্যক্রম বেড়ে যাবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করছি। ইন্ডাস্ট্রিতে বলেন, পাওয়ার সেক্টরে বলেন, বিভিন্ন জায়গায় যে পুঁজিটা সেটা বন্ড মার্কেটের মাধ্যমে আসবে, সেটা পুঁজিবাজারের মাধ্যমে আসবে, ব্যাংক ব্যবস্থার কাউকে যেতে হবে না। আমি এই বাজেটকে অভিনন্দন জানাই। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কালো টাকা সাদা করার বিষয়টি সুশাসন ও ন্যায্যতার পরিপন্থী। এটি একটি অনৈতিক, দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী পদক্ষেপ। আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদে অত্যন্ত পরিষ্কারভাবে অঙ্গীকার করা হয়েছে যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হবে। অর্থনীতিবিদেরা বলছেন, এ ধরনের সুযোগে নিয়মিত কর প্রদান নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা থাকে, তবে কমবে বিদেশে টাকা পাচারের প্রবণতা। এ ধরনের সুযোগ দেবার মাধ্যমে যে অনেক বেশি কর আদায় হয় বা সরকার মূল অর্থনীতিতে যে টাকা ফিরে আসার যে যুক্তিটি দেওয়া হয় সেটি খুব বেশি আমরা কার্যকর হতে দেখি না। একই সাথে এই উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে সৃষ্টি করা যায়, তাহলে ভবিষ্যতে এইভাবে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং মাধ্যমে টাকা পাচার কাজটি অনেকটাই নিরুৎসাহ হবে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলেও অর্থনীতি যাতে এর সুফল পায় তা নিশ্চিত করতে মনিটরিং কমিটি গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ঘোষিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, করোনা ঝুঁকি মোকাবেলার পর্যাপ্ত কাঠামো নেই বাজেটে। তবে ঘোষিত এই বাজেটকে ইতিবাচক বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নতুন অর্থবছরের জন্য বৃহস্পতিবার জাতীয় সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট তুলে ধরেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ঘোষিত এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে। বাজেট নিয়ে অনলাইনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় তারা বলেন, প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো দরকার ছিল তা রাখা হয়নি। বাজেটে সম্পদ আহরণের ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার বিষয়ে আরও বরাদ্দ দরকার ছিল। এছাড়া আর্থিক খাতের সংস্কারের বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ নেই বাজেটে। এই যে অনুমিতি, এই অনুমিতিটা আমাদের কাছে খুব বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না, এবং এটার ফলে বাজেটের যে কাঠামো, সে কাঠামোটা একটা দুর্বল কাঠামো নিয়েই আমরা অগ্রসর হচ্ছি বলে আমাদের মনে হয়েছে, কারণ কাঠামোটা বাস্তবসম্মত একটা সম্পদ আহরণের উপরে এটা গড়ে ওঠেনি। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন। কর্পোরেট ট্যাক্স কমানো, শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ায় বিনিয়োগ বাড়বে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও সহযোগিতা করবে এ বাজেট বলেও মত সংগঠনটি সভাপতির। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে 5% যেটা আছে সেটাকে কমানোর প্রপোজ করা হয়েছে। সেখানের মধ্যে এটা একটা ট্যারিফ মেজার। বিনিয়োগ নতুন যে সকল সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা মেডিকেল ইকুইপমেন্ট হোক অথবা আইসিটি সেক্টরে, আপনার লজিস্টিক সেক্টরে, ই কমার্সের দিকে হোক, সে সকল জায়গায় এই ধরনের মেজার্স গুলো ইনসেন্টিভাইজ করবে নতুন বিনিয়োগকে। সুফল পেতে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর নজর দিতে হবে বলেও জানান ব্যবসায়ী নেতারা। 2021 অর্থবর্ষের বাজেট বক্তৃতা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে অর্থনৈতিক মন্দার বিষয়টি বিবেচনায় রেখে সময় উপযোগী বাজেট দেয়া হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। দুর্যোগ মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল রাখাই এবারের চ্যালেঞ্জ বলে মত দলটির নেতাদের। তবে বিএনপির দাবি, প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন জীবিকা এবং মানবতার বিষয়টি উপেক্ষিত। এছাড়া কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে তাদের। করোনা চ্যালেঞ্জ সামনে রেখে 2020-21 অর্থবছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আ.হ. মোস্তফা কামাল। অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। বাজেট ঘাটতি ও অর্থায়ন। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, করোনার কারণে সারা বিশ্বই অর্থনৈতিক মন্দার শঙ্কায় আছে। সেটি বিবেচনা করেই এবারের বাজেট।
এখন প্রধান চ্যালেঞ্জ হবে এর বাস্তবায়ন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, জনকল্যাণমুখী বাজেট দিয়েছে সরকার। আয়ের তুলনায় ব্যয় যেহেতু বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং ঘাটতি বাজেট, যথাযথভাবে যেন যথাযথ খাত নির্দিষ্ট করে যেন বাজেট বরাদ্দগুলি খরচ করা হয় এবং সেইভাবে বরাদ্দ দেওয়া হয়, সেদিকে একটি দৃষ্টি দিয়ে আমার মনে হয় বাজেট বাস্তবায়ন করতে হবে। যে বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, খাদ্য উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে যে বাজেটটা করা হয়েছে, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জে আমরা জয়ী হব। তবে বরাবরের মতোই প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে দ্বিমত করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জিডিপি অর্জন ও রাজস্ব আদায়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রতারণা শামিল। এছাড়া যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জনগণের জীবন জীবিকা এবং মানবতার যে বিষয়টি, আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিকে অব্যাহতভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপির প্রতিক্রিয়া মন গড়া। বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা মন গড়া গতানুগতিক পুরানো গল্প। অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা, এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা। এদিকে বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক আছে বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তবে দলটির সভাপতি হাসানুল হক ইনুর দাবি, করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম রাখা হয়েছে। বাড়তি বরাদ্দ থাকা দরকার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, বিপর্যস্ত অর্থনীতি। এই মহাদুর্যোগ মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে কোনো সংকট কাটিয়ে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যার। তার প্রত্যাশা, মুক্তিযুদ্ধের মনোবল ধরে রেখে সরকারের কাজে সহযোগিতা দেবে সব শ্রেণী পেশার মানুষ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য। এরই মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সামাজিক ও অর্থনৈতিক সব সূচকে এগিয়েছে বাংলাদেশ, পৌঁছে গেছে উন্নয়নশীল দেশের কাতারে। রূপকল্প 2021 ও 2041 বাস্তবায়নের দিকে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা। সেই কর্মপরিকল্পনায় 2020 সালকে ভিন্নভাবে সাজায় সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী পালনের মাধ্যমে বড় বড় উন্নয়ন প্রকল্প দৃশ্যমান করার লক্ষ্য নেন প্রধানমন্ত্রী। কিন্তু মার্চের শুরুতে বাংলাদেশে হানা দেয় করোনা ভাইরাস। মুজিব বর্ষের বড় বড় আয়োজন জলাঞ্জলি দিয়ে দেশবাসীর জন্য নিজেকে সঁপে দেন প্রধানমন্ত্রী। করোনা সতর্কতায় সংক্ষিপ্ত পরিসরে মুজিব বর্ষ উদযাপনের ঘোষণা দেন। আমরা উদযাপন করব, সেই উদযাপনটা আমরা একটু ভিন্নভাবে, যেখানে একটু লোক সমাগম যাতে কম হয় সেদিকে দেখে আমরা করব। তড়িৎ গতিতে একে একে নিতে থাকেন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। করোনা ভাইরাস বিস্তার রোধে 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন। সরকার বা রাষ্ট্রের নিয়মিত কাজের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সব কর্মকাণ্ড দেখভাল করছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে সামলাচ্ছেন দাপ্তরিক কাজ, করছেন সভা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিচ্ছেন মাঠ পর্যায়ের খোঁজ, দিচ্ছেন নানা নির্দেশনা। বিশ্বব্যাপী এটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে। সেখানে আমাদের দেশের মানুষের নিরাপত্তাটা, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। সারা দেশ যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, তার মধ্যে আসে সুপার সাইক্লোন আমপান। বেড়ে যায় সরকারের চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত নিয়েছেন, তদারক করেছেন প্রতিটি মুহূর্ত। উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে ধান কাটা সবকিছুই নজরে ছিল প্রধানমন্ত্রীর। এর মধ্যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলন, সুইজারল্যান্ডের জেনেভায় ভার্চুয়াল মহাসাগর সংলাপ, সার্ক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে করোনা মোকাবেলায় নিজের মত ও পরামর্শ দিয়েছেন। করোনার কারণে অর্থনৈতিক মন্দা সামলাতে সব দেশ যখন পরিকল্পনা করছে, তখন আগেভাগে প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ছাড় দিচ্ছেন $11.90 বিলিয়ন 19টি প্রণোদনা প্যাকেজ, যা দেশের মোট জিডিপির 3.7%। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের সংস্থাগুলোর জন্য 30,000 কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সংকট মোকাবেলায় দেশে ফসলের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজ সমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব। করোনার এ সময়ে দরিদ্র 50 লাখ পরিবারকে ঈদ উপলক্ষে 2,500 টাকা করে নগদ সহায়তা দেয় সরকার, যা পাঠানো হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। পরিস্থিতি বুঝে করোনা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় 2,000 ডাক্তার ও 5,054 জন নার্স। যারা সরাসরি করোনা রোগীদের সেবা দিচ্ছেন তাদের জন্য সম্মানী হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। নতুন আরও 50 লাখ মানুষের জন্য রেশন কার্ড করার ব্যবস্থা নেওয়া হয়েছে। 64 জেলায় ত্রাণ কার্যক্রমের সমন্বয় করতে 64 সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 85 জন জনপ্রতিনিধিকে বহিষ্কার করা হয়েছে। শুধু আমি এটুকু চাই সবাই যেন সততার সাথে কাজ করেন। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ না করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস, করোনা সংকট অবশ্যই কেটে যাবে। তাঁর ডাকে দেশ সেবায় ঝাঁপিয়ে পড়বে সবাই, ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। এবং আমি বিশ্বাস করি যে সামনে যে আশঙ্কাটা দেখা দিচ্ছে সেটাও আমরা মোকাবেলা করতে সক্ষম হব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শয্যা খালি থাকার পরও নানা অজুহাতে রোগীদের ভর্তি না করিয়ে ফিরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। এতে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না অনেকে। প্রশাসনের গাফিলতিতেই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের মালিকেরা এই ধরনের বেপরোয়া আচরণ করছে বলে অভিমত চিকিৎসক নেতাদের। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া 10 মাসের অন্তঃসত্ত্বা বোন ফাতেমা আর বোনের 2 সন্তানের ছবি মোবাইল ফোনে দেখিয়েছিলেন চট্টগ্রাম নগরীর ধনিয়ালা পাড়ার বাসিন্দা মেহেদি হাসান জনি। তিনি জানান, পুরানো শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 5 দিন ধরে কষ্ট পেলেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে গেল মঙ্গলবার মারা যান তিনি। কেউ একটা বড় ডাক্তার যে আসবে এরকম কিছুই নেই, কেউই আসে নাই। শিশু হাসপাতালে অনেক ভোগান্তি হয়েছে, চিটাং মেডিকেলে অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু আমার বোনকে কেউ দেখতে আসেনি। অনেক কষ্ট পাই মারা গেছে। ফাতেমার মতো এ ধরনের ভোগান্তির অনেক অভিযোগ এখন বন্দর নগরী চট্টগ্রামে। তো আজকে 2 মাস পেরিয়ে গেলেও এই 12টি হাসপাতালের কোথাও একজন কোভিড রোগীও স্বাস্থ্যসেবা পাননি। কেন পাননি? কারণ চট্টগ্রামের প্রশাসন তাদেরকে বাধ্য করেননি এই ক্লিনিকগুলোকে প্রস্তুত করার জন্য। এখন শ্বাসকষ্টের রোগীকে আমরা কোনো আইসিইউ সেবা দিতে পারছি না। করোনায় আক্রান্ত হোক বা না হোক, কোনো রোগীকেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না। প্রশাসনের এমন নির্দেশনার পরেও চট্টগ্রামে তা মানা হচ্ছে না। চিকিৎসক নেতারা বলছেন, প্রশাসনের কঠোর ভূমিকার অভাবেই বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে। এদিকে সরকারি হাসপাতালেও রয়েছে ভোগান্তির অভিযোগ। পরে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা কিন্তু আসলে এতটা ট্রেন্ড না, তো এই জন্য এরকম কিছু কিছু ঘটনা ঘটছেন যে না তা আমি বলবো না, এগুলো আমাদের নজরে আছে। আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেনিং দেওয়া এবং মোটিভেট করে সোদের জন্য এই ধরনের ঘটনা যতটা কমানো সম্ভব হয়। প্রশাসন বলছে, রোগীদের ভোগান্তির অভিযোগ মাঠ পর্যায়ে যাচাই করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিযান। অভিযোগের প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সাধারণ জনগণ যেন চিকিৎসা বঞ্চিত না হয়, সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক থেকে যেন যথাযথ সেবা পায়, সেই ব্যাপারগুলো আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম স্যারের যে সবার সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা মনিটরিং করছি। যদি ওইরকম কোনো অভিযোগ আসে আমরা তদন্তের ভিত্তিতে আমরা ওনাদের লাইসেন্স দিন হোক রাত হোক আমরা লাইসেন্স এটা স্থগিত করার জন্য আমরা উপরে এটা পরে পাঠাবো। চট্টগ্রাম নগরীর প্রায় 90টি বেসরকারি হাসপাতালেই আইসিইউ শয্যা রয়েছে কমপক্ষে 100। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও 3,187 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু 37 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1049 জনে। বৃহস্পতিবার নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় এসব তথ্য। এতে সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 19তম। সারা দেশে আরও 3,187 জনের করোনা শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা 78,000 ছাড়ালো। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.21। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এর মধ্যে 30 জন পুরুষ আর 7 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 30 জন পুরুষ এবং নারী 7 জন।
বয়স বিবেচনায় 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 8 জন, 61 থেকে 70 22 জন, 71 থেকে 80 বছরের 1 জন। হাসপাতালে মারা গেছেন 28 জন এবং বাসায় মারা গেছেন 9 জন। ঢাকা বিভাগে 20 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 3 জন, বরিশাল বিভাগ 2 জন, রংপুর বিভাগ 1 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় আরও 848 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.46 জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। শনাক্তের হার 20.210 এবং এ পর্যন্ত শনাক্ত 78,052 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.46%। স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, এই 3টি বিষয় নিয়মিত অনুসরণ করলে করোনা মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় তৃতীয় দিনের মতো চলছে লকডাউন, তবে অনেকাংশেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী রেজওয়ান সিদ্দিকী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবার। আর রেজওয়ান, লকডাউনে স্থানীয় বাসিন্দারা যারা আছেন সেই এলাকায় তারা আসলে জরুরি সেবা কিভাবে পাচ্ছেন, আর যারা জরুরি সেবা কর্মী তারা কিভাবে চলাফেরা করছেন, এবং নতুন করে কি আর কোনো এলাকার রেড জোন বা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে একটু জানতে চাই। যেমনটি বলছিলেন, আজকে পূর্ব রাজাবাজার এলাকার লকডাউনের তৃতীয় দিন। এর আগে গত মঙ্গলবার রাত 12টার পর থেকে এলাকাটিকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়। তো এটা মূলত এলাকাভিত্তিক লকডাউন প্রক্রিয়ার একটা পরীক্ষামূলক কার্যক্রম। এটা যদি সফল হয় সারা দেশে পর্যায়ক্রমে জোন ভিত্তিক লকডাউন করা হবে। তো আমি যদি আপনারা পূর্ব রাজাবাজার এলাকাটা একটু যদি দেখাতে চাই, যে এখানে কিন্তু এখন আজ শুক্রবার তো লোকজন খুব কম, সেরকম লোকজন নেই যারা। আর এখানকার পূর্ব রাজাবাজার এলাকায় মোট 8টি গেট রয়েছে, প্রবেশপথ রয়েছে। 8টি প্রবেশপথের 7টি প্রবেশপথেই বন্ধ, এখান থেকে কোনো মানুষ ঢুকতে পারছেন না, বের হতে পারছেন না। আবার এই যে আইবি হোস্টেলের পাশের যে গেট প্রবেশপথটি রয়েছে, এই প্রবেশপথটি একটা মাত্র পথ যেখান থেকে মানুষ ঢুকতে পারছেন এবং বের হতে পারছেন। কিন্তু কিছু মানুষ, যারা সব মানুষই আসলে অবাধে ঢুকতে পারছেন না বা বের হতে পারছেন না। জরুরি প্রয়োজন ছাড়া, যারা একান্ত জরুরি প্রয়োজন, বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা এবং সাংবাদিক যারা আছেন তারা আসলে ঢুকতে পারছেন না, বের হতে পারছেন। আর যদি জরুরি সেবায় বলি, যে এখানকার বাসিন্দারা তো আসলে এখন আদতে ঘরবন্দি হয়ে আছেন, তারা বাইরে বেরোতে পারছেন না, বাজারঘাট করতে পারছেন না। এখানে একটা সুযোগ সুবিধা আছে, যারা আসলে অনলাইন বোঝেন বা অনলাইন সম্পর্কে ধারণা আছেন, তারা কিন্তু অনলাইনে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যটি কিনে ফেলতে পারছেন। আর যারা আসলে অনলাইনে কিনতে ইচ্ছুক নন, তাদের জন্য বা কাঁচা বাজার যেগুলো আছে সেগুলো আসলে তারা কিন্তু এখানকার কিছু স্বেচ্ছাসেবক আছেন, যে স্বেচ্ছাসেবক আসলে এখানকার যিনি 27 নং ওয়ার্ডের কমিশনার, তিনি আসলে নিয়ন্ত্রণ করছেন। সেই প্রায় 200 স্বেচ্ছাসেবক আছেন। তাদেরকে আসলে এখানকার যে একটা নাম্বার দেওয়া হচ্ছে, হটলাইন দেওয়া হচ্ছে, হটলাইনগুলোতে ফোন করে যারা যেসব পণ্য দরকার সেই পণ্যগুলো তারা অর্ডার করছেন এবং এই স্বেচ্ছাসেবকরা তাদের বাসায় পৌঁছে দিচ্ছেন। কিন্তু এখানকার বাসিন্দারা একটা অভিযোগ করছেন যে এখানে যে পণ্যগুলো স্বেচ্ছাসেবকরা বাসায় পৌঁছে দিচ্ছেন সেই পণ্যগুলোর দাম কিন্তু বাজার দরের থেকে দ্বিগুণ। সেই কারণে কিন্তু তারা একটু বেশ ক্ষোভই প্রকাশ করেছেন, যে তারা এটা অভিযোগই বলতে পারেন। যে এছাড়া কিন্তু যে তারা এই যে লকডাউন চলছে বা লকডাউন প্রক্রিয়া চলছে, এইটাকে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে। বলছে যে তারা আসলে এই যে আসলে তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে ঠিকই, কিন্তু আসলে তারা বলছেন যে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিলে খুব একটা ক্ষতি হবে না বলে তারা আসলে মনে করছেন। রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে জানাছিলেন সহকর্মী রেজওয়ান সিদ্দিকী। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় কক্সবাজার, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও বান্দরবানের বেশ কিছু এলাকায় চলছে লকডাউন। গত রাত 12টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন 21 দিনের জন্য লকডাউন করা হয়েছে। এসব বিষয়ে আরও জানাতে এবার নারায়ণগঞ্জ এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রূপগঞ্জ সদর এলাকায় লকডাউন কি মানছেন স্থানীয়রা, আর প্রশাসনের তৎপরতা সেখানে কেমন দেখছেন? আসলে আজকে সকাল থেকে আমরা যে খোঁজ নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি এবং আমরা ঘটনাস্থলে গিয়েও যেটা দেখতে পেরেছি, যে আসলে গত রাত 12টা থেকেই কিন্তু লকডাউন কার্যকর হয়েছে এবং
রূপগঞ্জ সদর ইউনিয়নের যে কটা প্রবেশদ্বার আছে সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই এলাকাতে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং কাউকে বের হতেও দিচ্ছেন না। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানানো হয়েছে যে আসলে শতভাগ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব রক্ষা করার জন্য এবং করোনা সংক্রমণ রোধ করার ক্ষেত্রে যেই লক্ষ্য নিয়ে তারা লকডাউন করেছে, তো আসলে পুরো বিষয়টাই কিন্তু বাস্তবায়ন করার জন্য এলাকাবাসীকে যারা আটকে পড়েছে এই এলাকায় লকডাউনে তাদেরকে কিন্তু গতকালই এই বিষয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার তাদের কিন্তু সকল রকম নির্দেশনা দিয়েছে এবং আজকের যে অবস্থা সেটা কিন্তু যেটা দেখা গেছে যে আসলে জরুরি প্রয়োজন ছাড়া ওখান থেকে কিন্তু কেউ বের হতে পারছে না এবং লকডাউন মান্য করার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সেখানে তৎপর অবস্থায় আছেন। তো রাকিব, আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা যাচ্ছি বান্দরবানে, সেখানে আছেন আমাদের সহকর্মী মংখিং মারমা। মারমা, লকডাউন কার্যকরে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ দেখছেন সেখানে, আর স্থানীয়রা যারা আছেন তারা আসলে এই পরিস্থিতিতে কিভাবে চলাফেরা করছেন? গত বুধবার দুপুর 12টা থেকে আসলে লকডাউনটি শুরু হয়, আজকে সহ 3 দিন চলমান আছে এই লকডাউনে। যেটি সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বান্দরবান জেলা সদর, পৌরসভা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে। তারই সাথে সাথে আসলে এই সকল এলাকাগুলোকে লকডাউন করা হয়েছে। তা আপনার মাধ্যমে জানাতে চাই যেটি সেটা হচ্ছে বান্দরবানে যে সকল করোনা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সর্বমোট 11 জন কিন্তু আইসোলেশনে আছেন, বাদ বাকি সকলে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং অনেক কয়েকজন কিন্তু উন্নত চিকিৎসার জন্য বান্দরবান শহরের বাইরে চট্টগ্রাম এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তো আপনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে আসলে বান্দরবানে লকডাউন চলছে, কিন্তু বেশিরভাগ এলাকায় দেখা যাচ্ছে আসলে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের যে অবাধ বিচরণ রয়েছে কিছু কিছু জায়গাতে, সেটি আবার যখনই পুলিশের টহল এবং প্রশাসনের পক্ষ থেকে যখনই টহল বা মোবাইল কোর্ট গুলো পরিচালনা করা হচ্ছে বা তারা যেখানে মুভ করছে সেই জায়গাগুলোতে মানুষ আসলে সেখান থেকে সরে যাচ্ছে। তো মূলত বিষয় সেটি হচ্ছে যে আসলে এখানকার নিম্ন আয়ের মানুষজন তারা আসলে তাদের যে কর্মহীনতা, কর্ম অভাবের কারণে বা কর্ম শূন্যতার কারণে তারা কিন্তু আসলে এই নানামুখী সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আপনার মতো জানি রাখতে চাই সেটা হচ্ছে যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি আসলে সকলেই প্রশংসনীয় বলছে, কিংবা অন্যদিকে যারা আসলে অসহায় দিনমজুর যারা আছেন তারা এই কতদিন ধরে এই যে লকডাউন যে চলবে সেটি আসলে নির্ধারিত না হওয়ার কারণে অনেকেই মনে সংশয় দেখা দিয়েছে। এটি হচ্ছে সর্বশেষ পরিস্থিতি লকডাউন বান্দরবানে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা। সক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহ বাড়তে থাকায় সিলেটের পিসিআর ল্যাবে কমছে না করোনার পরীক্ষার জট। জেলার 2টি ল্যাবে 376টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও প্রতিদিন প্রায় দ্বিগুণ জমা পড়ছে। অতিরিক্ত নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে ফল পেতে সময় লাগছে কমপক্ষে 7 দিন। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি, ভোগান্তি পোহাচ্ছেন সন্দেহভাজন রোগীরা। জট কমাতে আরও 2টি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে মাত্র 2টি। এসব ল্যাবে প্রতিদিন 376টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও জমা পড়ছে প্রায় 600 নমুনা। ফলে ওসমানী মেডিকেলের ল্যাবে, সিলেট জেলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জে পিসিআর ল্যাব না থাকায় ওই 2টি জেলার বিভিন্ন বুথে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য সরাসরি ঢাকায় পাঠিয়েও জট কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি করোনা সন্দেহভাজন রোগী বাড়ায় চাপ বেড়েছে পরীক্ষাগারে। ঢাকায় পাঠানোর পরও কয়েকদিনে ওসমানী মেডিকেলের ল্যাবেই জমা পড়ে আছে 1000-এরও বেশি নমুনা। এ অবস্থায় চাপ সামাল দিয়ে যথাযথ সময়ে পরীক্ষা করা সম্ভব না হওয়ায় অনেক নমুনার ভাইরাস শনাক্তের উপযোগিতাই নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2টি জায়গায় এত বেশি স্যাম্পল জমা হয়েছে যার জন্য আমাদেরকে গত 4 দিন যাবত আমরা ঢাকাতে স্যাম্পল পাঠাচ্ছি, কিন্তু ঢাকাতে পাঠালে রিপোর্ট আসতে অনেক দিন সময় লাগে। 1000 স্যাম্পল কালেকশন হলে পরীক্ষা হলো 300, তাহলে আমার কীভাবে 700 রয়ে যাবে? এভাবে যদি 5 দিনে যদি রয়ে যায় তাহলে 5 7 3500 রয়ে যাবে। এ অবস্থায় নমুনা জট কমাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে আরও 2টি পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। ল্যাব পরিকল্পনার জন্য একটা প্রপোজাল গেছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, একটা প্রপোজাল
আরেকটা প্রপোজাল গেছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের জন্য একটা প্রপোজাল গেছে। করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সিলেটে দ্রুত আরও পিসিআর ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরীক্ষার নমুনা দেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন। গতকাল সকালে সাংবাদিক ওয়াসিউর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা ভাইরাসের নমুনা দিতে যান। বেলা 12টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, বৃহস্পতিবার সকালে ওয়াসিউর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনার নমুনা পরীক্ষা দিতে যান। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তিনি দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াশিকুর রহমান বেচানের ছোট ভাই। দরবার বা কাইজ্জায় জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায়ই ঘটছে তুমুল সংঘর্ষ। কারণ খুব তুচ্ছ হলেও নিয়মিত প্রাণ হারাচ্ছে মানুষ। আর প্রভাবশালীদের উস্কানিতে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ শিরোনাম হচ্ছে সংবাদ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব সংঘর্ষের নেপথ্যের কাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মারামারি অনেকটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় ভাষায় এই ঝগড়া বা মারামারিকে বলে দরবার বা কাইজ্জা। যারা জিতে যায় তারা করে বিজয় মিছিল। পান থেকে চুন খসলেই এখানে বড় সংঘর্ষে জড়িয়ে পড়ছে মানুষ। গ্রামের সঙ্গে গ্রামের কিংবা গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর সংঘর্ষ। ঘটছে হতাহতের ঘটনা। সরাইলের ভুইসর বাজার ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে মলাই মেম্বার আর নাসিরুদ্দিন মেম্বারের সমর্থকেরা জড়িয়ে পড়েছে সংঘর্ষে। সকাল 10টা থেকে তারা মলাই মেম্বার এবং নাসিম মেম্বারের মধ্যে ড্রেনের ময়লা পানি নিয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সকাল 10টা থেকে ঝগড়া লাগছে, এখন তো প্রায় 12:30 বাজে। আমরা চেষ্টা করতেছি, পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে, কিন্তু এটা কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। সহিংসতা নেতৃত্ব দেয়া কয়েকজন জানান সংঘর্ষের কারণ। এটা তো চুলিটা এটা মূল জুল যায়, এটা ফাওয়া মাটি লাগিয়া এটা সবাই এটা অভিযোগ দিতেছে। মেম্বার হিসেবে আমার আর কই তো না, এটা বদ্ধ হয়ে দো আর পাইপ টেপ দিয়ে এটা হেফাজত করে দো। তখন তা বলছে এখন এটা তো ইয়া না, রাস্তা না, এটা খাল। আমি এটা খাল, এটা রাস্তা, তুমি কো খাল গিয়াছি আর কোনো কথা নেই। হেরা এই ইডা গাই ছেড়ে দিছে। আমরা আমরা 4-5 জন মানুষ তার অনুরোধ করছি, মাপ চাইছি। আমি 2-3 বার বাজারটার কাছে আইছি, আয়া মাপ চাইছি। এরা মানে তখন আমরা ফুলা হলো এখান থেকে ইডা লুই লিছে, এরাও লুই লিছে। এখনো জোরটা জোরকি হয়ে গেছে। এই অবস্থা সামাল দিতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনকে। মানুষগুলা কিন্তু একেবারে খারাপ নয়, কিন্তু তাদের এই জেনেটিক একটু বৈশিষ্ট্য হচ্ছে তারা ছোটোখাটো জিনিস নিয়ে অনেকেই উত্তেজিত হয়ে যায়। আর এই উত্তেজিত হয়ে যাওয়ার পরবর্তীতে কিছু সুবিধাবাদী লোকজন আছে যারা এই সাধারণ শ্রেণীর মানুষগুলাকে উস্কানি দিয়ে সেই ছোট জিনিসটাকে অনেক বড় আকারে নিয়ে আসে করে। একজন আরেকজনের কাছে 20 টাকা পেত, সেটা নিয়ে মারামারি করে অনেকজনের মাথা ফাটাফাটি হয়ে গেছে। 1 কাপ চা কাকে আগে দিবে পরে দিবে সেটা নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে মারামারি লেগে গেছে। এ ধরনের পরিস্থিতি দূর করতে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রশাসন। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংঘর্ষ সংঘাত নিয়ে বিস্তারিত অনুসন্ধান দেখবেন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। যাচ্ছে আন্তর্জাতিক এবং খেলার সংবাদে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 4,23,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 75 লাখের বেশি। গত 24 ঘন্টায় 4,900 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 1,36,000-এর বেশি। বৃহস্পতিবার ব্রাজিলে মারা গেছেন 1,261 জন, নতুন করে আক্রান্ত 30,000-এর বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্রে 899, মেক্সিকোতে 708, পেরুতে 206, রাশিয়ায় 174, চিলিতে 173 জন মারা গেছেন। বিস্তার রোধে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কানাডা। ইতালিতে করোনার সংক্রমণ কমে আসায় খুলে দেওয়া হচ্ছে স্কুল, ক্লাব ও সামার ক্যাম্প। আফ্রিকা মহাদেশের 54টি দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হটস্পট হিসেবে
সাউথ আফ্রিকা, আলজেরিয়া ও ক্যামেরুনকে চিহ্নিত করেছে সংস্থাটি। সংক্রমণ কমায় 15 জুন থেকে সব ধরনের বিমান চলাচল চালু করছে নরওয়ে। চীনে নতুন করে 11 জনের দেহে মিলেছে এই করোনা ভাইরাস। ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে 11,000-এরও বেশি। মৃত্যু হয়েছে 394 জনের। এ নিয়ে প্রাণহানি 8,500 ছাড়ারও। 2,98,000-এর বেশি আক্রান্ত নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে টানা 9 দিন ধরে দৈনিক 9,000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,46,000-এর বেশি। এদিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত টিকার উৎপাদন শুরু করেছে। এখনও এই টিকা পরীক্ষার পর্যায়ে থাকলেও মৃত্যু বাড়তে থাকায় এই ব্যবসায়িক ঝুঁকি নিয়েছে উৎপাদনকারীরা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে পাওয়া যেতে পারে করোনার টিকা। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।